জীবনযাত্রার পরিবর্তন, অতিরিক্ত ওজন এবং শারীরিকভাবে যে পরিশ্রম না করে এবং সেই সাথে ডায়াবেটিস সহ মেটাবলিক রিস্ক ফ্যাক্টরের জন্য কিন্তু বর্তমানে ফ্যাটি লিভারের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে হেপাটাইটিস এ এবং বি ভাইরাসজনিত লিভার রোগ কিন্তু বর্তমানে অনেক বেশি শনাক্ত হচ্ছে এবং সেই সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যথাসময়ে ট্রিটমেন্ট না হবার কারণে লিভার সিরোসিস সহ লিভার ক্যান্সারের সংখ্যাটাও কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লিভারের যত রোগ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সেলিমুর রহমান, প্রাক্তন অধ্যাপক ও লিভার বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সভাপতি বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা যেটি প্রথমেই বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস জনিত কারণেও কিন্তু মানুষের আক্রান্ত হবার প্রবণতাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে স্যার কি মনে হয় যে এই লিভার রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাবার পেছনে মূল কারণটা আসলে কি? রোগের তো ধরন পরিবর্তন হয়। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের দেশে ভাইরাস জনিত লিভারের রোগীর প্রকোপ বেশ ছিল। আমরা সবসময় হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই এগুলোর কথা শুনতাম, কিন্তু ফ্যাটি লিভারের কথা আমরা ততটা আসলে শুনতাম না। কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে আমরা যখন বি ভাইরাস এবং সি ভাইরাসের ভালো চিকিৎসা এবং বি ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করলাম এবং এটাকে ওয়াইড স্প্রেড ব্যবহার করা শুরু করলাম, বিশেষ করে ইপিআই প্রোগ্রামের মধ্যে যখন এটা ইনক্লুডেড হলো, তখন এই ভাইরাসজনিত যে লিভারের রোগগুলো সেগুলির সংখ্যা আস্তে আস্তে কমে আসতে শুরু করলো এবং অন্যান্য রোগ যেগুলো যেমন ধরেন মেটাবলিক লিভার ডিজিজ, এটা ওই যে ফ্যাটি লিভার যেটাকে আপনি বললেন, সেই ফ্যাটি লিভারের প্রকোপ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আচ্ছা, বর্তমানে এটিকে তো বলা হচ্ছে যে বড় একটা জনস্বাস্থ্য সমস্যা, বিশেষ করে ফ্যাটি লিভারকে। হ্যাঁ, ফ্যাটি লিভার অবশ্যই একটা বড় সমস্যা। তো আমি বহুদিন থেকেই আমার ছাত্রদেরকে বলি যে দিস উইল বি দি এপিডেমিক অফ ফিউচার ডেইজ। তার মানে এটা একেবারে মহামারীর মতো দেখা দেবে। আপনি দেখবেন এখন যদি আপনি অজান্তেই কোনো আলট্রাসোনোগ্রাম করেন কিংবা কোনো ডাক্তারের কাছে লিভার ফাংশন করেন, আপনি শুনবেন আপনার ফ্যাটি লিভার। তো এটার প্রকোপ সত্যি সত্যি খুব বেড়ে গেছে। এটার বিভিন্ন কারণ আছে। আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, আমরা ফাস্ট ফুড, ফ্যাটি ফুডে অভ্যস্ত হয়ে গেছি। এছাড়া যে কোমল পানীয়গুলো আছে, কোক, ফান্টা, বিভিন্ন রকম মোজো, এগুলো আমাদের ফ্যাটি লিভারের অন্যতম একটা কারণ। আমরা তো শুধুমাত্র আসলে অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এখন কিন্তু ছোট বাচ্চা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফ্যাটি লিভার হচ্ছে। এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন এখন? ওই যে একইভাবে আপনি ধরতে পারেন যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে। বাচ্চারা স্কুলে আপনি দেখবেন টিফিন যদি দেন, আপনি খাবার তৈরি করে দিবেন, সেটা তার পছন্দ না। আপনি যদি একটা বার্গার এনে তাকে দেন, তার খুব পছন্দ হবে। আর এই ফাস্ট লাইফে তো ফাস্ট ফুড পপুলার হবেই, কারণ এটা তৈরি করা লাগে না, এটা খেতে সুস্বাদু, কিন্তু এদের স্বাস্থ্যের জন্য হানিকর আমরা এটা অনেক পরে বুঝি। কাজে আমাদের শিশুরাও কিন্তু এই ফ্যাটি লিভারে আক্রান্ত। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি যে কারণগুলো আসলে মোটামুটি ছোটদের ক্ষেত্রে যা বড়দের ক্ষেত্রে একই। যাদের গ্রেড 2 এবং গ্রেড 3 ফ্যাটি লিভার ধরা পড়ছে তাদের ক্ষেত্রে আসলে মেডিকেশনসের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসের উপর গুরুত্ব দেওয়াটা কতটুকু আপনি মনে করেন যে প্রায়োরিটি দেওয়া উচিত? অবশ্যই। আমরা তো কিছুদিন আগ পর্যন্ত বলতাম মেইনলি এবং একমাত্র লাইফস্টাইল মডিফিকেশনই এর আসল চিকিৎসা, কিন্তু এখন বর্তমানে আমাদের হাতে কিছু ভালো ওষুধ আছে। বিশেষ করে রেসমিটেরন আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা ফ্যাটি লিভারের জন্য খুবই ভালো ওষুধ, এবং এই ওষুধটা এফডিএ, যেটা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা দ্বারা অ্যাপ্রুভড ওষুধ। তো এছাড়া লাইফস্টাইল পরিবর্তন যেটা আপনি বলছিলেন, অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টরগুলো আছে ফ্যাটি লিভারের সাথে, যেরকম ওভারওয়েটকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা হাঁটাচলা, খাদ্যাভ্যাস দিয়ে পরিবর্তন করতে হবে। এছাড়া রক্তে যদি প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্টেরল থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো একটা প্রধান।
এছাড়া আপনার লাইফস্টাইল যদি সেডেন্টারি থাকে, অ্যাক্টিভ লাইফস্টাইল, হাঁটাচলা, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এগুলো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়াতে হবে। এভাবে আমরা ফ্যাটি লিভারকে চিকিৎসা করতে পারি। এছাড়া কিছু ঔষধ আছে, আগে আমরা যে ওষুধগুলি ব্যবহার করতাম তার পরিবর্তে বর্তমানে একটা যুগান্তকারী ওষুধ এসছে যেটার নাম রেসমিটেরম। আমরা এটা এখন বেশ ব্যবহার করছি। আচ্ছা। তবে এটার কিছু অপপ্রয়োগও আমরা দেখতে পাই। যেরকম এটা একমাত্র ইন্ডিকেটেড আর্লি অ্যান্ড মাঝামাঝি যে ফ্যাটি লিভারগুলো আছে, আচ্ছা। যেখানে ফাইব্রোসিস আছে, সেগুলোতে শুধু আমরা ব্যবহার করব। কিন্তু আমরা দেখছি যে রোগীর ফাইব্রোসিস নেই, যে রোগীর সিম্পল ফ্যাটি লিভার, যাকে আমরা কিছু নির্দেশ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে এই চিকিৎসা করতে পারি, সেখানেও আমরা দেখছি এই ওষুধটার প্রয়োগ হচ্ছে এবং ব্যবহার হচ্ছে। সেজন্য আমি বলবো যে এই ওষুধটা সাবধানে ব্যবহার করতে এবং যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করতে। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললেও কিন্তু রোগী যারা রয়েছেন বা যারা হয়তো ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন তারা হয়তো হেলদি লাইফস্টাইল সেটি হয়তো মেনটেন করতে পারছে না, সুতরাং তাদের ক্ষেত্রে আসলে ওষুধ কি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক? ওষুধের কথা আমি প্রথমেই বললাম যে আমরা যে ওষুধটা আগে আমরা ব্যবহার করতাম ফ্যাটি লিভার, ভিটামিন ই ব্যবহার করতাম, আর্থোডিঅক্সি কলিক অ্যাসিড ব্যবহার করতাম। এগুলো এখন দেখা গেছে যে এই ওষুধগুলি ততটা কার্যকরী নয়। আচ্ছা। এবং বিশেষ করে ফাইব্রোসিস কমিয়ে আনার জন্য তো এগুলো খুব ভালো কার্যকরী ওষুধ না। যেটা আমি ওষুধটা বললাম যে রেসমিটেরম, এই ওষুধটা ফাইব্রোসিস কমিয়ে আনার জন্য, মেইন যে ক্ষতিটা হয় লিভারের সেটা আসলে ফাইব্রোসিস হয়েই হয়। আচ্ছা। আপনি বি ভাইরাস, সি ভাইরাস যেরকম লিভারে প্রদাহ করে থাকে, সেরকমভাবে ফ্যাটের আধিক্য, মানে ফ্যাট যদি বেশি থাকে শরীরে, তো সেটাও একটা প্রদাহ হিসাবে কাজ করে। এবং এই প্রদাহর কারণে আমরা জানি যে ফাইব্রোসিস তৈরি হয়। এই ফাইব্রোসিসটা অ্যাডভান্স হয়ে লিভার সিরোসিস হতে পারে এবং এই সিরোসিসের জটিলতা হিসাবে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ফ্যাটি লিভার রোগীদের। আচ্ছা, আপনি নিশ্চয়ই স্যার এই ধরনের অনেক রোগী আপনি ডিল করে থাকেন যে যাদের ফ্যাটি লিভার গ্রেড 3 পর্যন্ত রয়েছে। অনেকের ধারণা যে ফ্যাটি লিভার যখন একবার হয়ে যায় সেটি আসলে কখনোই ভালো হয় না, সারা জীবনই তাকে ওষুধ খেতে হবে। এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা এই করতেন? ফ্যাটি লিভার যখন রোগীর ধরা পড়ে আমরা তাকে লিভার ফাংশন করি এবং বিশেষ করে আজকাল যেটা আমরা করি, সব খুব বেশি বেশি করি, সেটা হলো ফাইব্রো স্ক্যান। জি। এই ফাইব্রো স্ক্যান দিয়ে আমরা বুঝতে পারি লিভারের কত পার্সেন্ট সেল তার ফ্যাট দিয়ে পূর্ণ হয়ে গেছে। সেটাই দিয়ে আমরা গ্রেডিং করি, গ্রেড 1, 2, 3। তো আমরা জানি যে 5% লিভার সেল সাধারণত লিভারের 5% লিভার সেল ফ্যাট থাকে, কিন্তু এর চেয়ে যখন বেশি হয়ে যায় সেটাকেই আমরা ফ্যাট লিভার বলে থাকি। কাজে এটা 80-90% পর্যন্ত হয়ে থাকে, সেটাকেই গ্রেডিং করা হয় 1, 2, 3। এছাড়া আরেকটা জিনিস আমরা এই ফাইব্রো স্ক্যান দিয়ে বুঝতে পারি যে ফাইব্রোসিস কতটুকু হয়েছে। আচ্ছা। সেটাই কিন্তু আমাদের মেইন। তো এই ফাইব্রোসিসেরও কিছু গ্রেডিং আছে, 1 থেকে 7, 8, 9, 10, 11, 14। তো এই যে 7 আপ টু 7কে আমরা স্বাভাবিক বলে থাকি, 7-এর বেশি হলে আমরা বলি যে এটা ফ্যাটি লিভার, এবং 14 পার হয়ে গেলে আমরা এটাকে বলে থাকি সিরোসিস হয়ে গেছে। আপনি দেখবেন অনেকের 40, 50, 60 এরকম হয়ে থাকে, কাজেই তাদের গ্রেড 3 ফাইব্রোসিস আপনি বলতে পারেন। তো কাজে এই ফাইব্রোসিসকে চিকিৎসা না করলে যে ক্ষতিগুলি হবে সেটাকে আটকানোর জন্য বা প্রিভেন্ট করার জন্যে আমাদের রেসমিটেরম যুগান্তরকারী ওষুধ হিসাবে খুব বেশি দিন হয়নি আমাদের মার্কেটে এসছে। আচ্ছা, এটা তো স্যার যদি অ্যাডাল্ট পার্সনদের কথা বলে থাকি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি আসলে ঔষধটা বাচ্চাদের কতটুকু? ক্ষেত্রে এখনো অনুমতি নেই ওষুধ ব্যবহার করতে। বাচ্চাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে চিকিৎসা করি। কিন্তু যাদের গ্রেড 2 অথবা গ্রেড 3 রয়েছে তাদের ক্ষেত্রে কি আসলে শুধুমাত্র গ্রেড 3 হতে ফাইব্রোসিস হতে সময় লাগে। বাচ্চাদের আমরা বেশিরভাগ কিন্তু সিম্পল ফ্যাট লিভারই দেখি এবং লাইফস্টাইল পরিবর্তন করে, খাদ্যাভ্যাস পরিবর্তন করে এবং এই যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি যেগুলো আমি বললাম সেগুলো মডিফাই করে আমরা চিকিৎসা করতে পারি। এই ওষুধগুলো ব্যবহারের অনুমতি নেই। আচ্ছা স্যার, আপনি তো অনেকগুলো কারণের কথা বলছিলেন যে যেসব কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স, এটির সাথে সরাসরি আসলে ফ্যাটি লিভারের সম্পর্ক কতটুকু? হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স তো সরাসরি বলবো না। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে এবং তাদের ডায়াবেটিস এবং অন্যান্য যে ফ্যাক্টরগুলো সেদিরও আধিক্য দেখা দেয়। কাজে এই সেন্সে তো অবশ্যই
তাদের ফ্যাট লিভার হওয়ার প্রবণতা বেশি থাকবে। আচ্ছা, এই যে স্যার আপনি বলছিলেন যে ফ্যাটি লিভার এখন তো বর্তমানে আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় একটা জনস্বাস্থ্য সমস্যা। আপনি বলছিলেন যে অনেক সময় যে ফাইব্রোসিস 50% পর্যন্ত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি লিভার ইনফ্ল্যামেশন এবং পরবর্তীতে সিরোসিস এবং ক্যান্সারের দিকেও এটি যেতে পারে স্যার, এরকমটি কি আমরা ধারণা করতে পারি? অবশ্যই, আমি কিছুক্ষণ আগেই বললাম হ্যাঁ, যে একটা লিভারে প্রদাহের কারণে যখন ফাইব্রিস হয়, এই ফাইব্রোসিস যখন বাড়তে থাকে বেড়ে কিন্তু অ্যাডভান্স ফাইব্রোসিস রোগীরা সিরোসিসে আক্রান্ত হয়। এই সিরোসিস যখন হয়ে যায় তার সাথে ফাইব্রোসিস থাকে, এদের কিন্তু লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সিরোসিস যাদের হয়ে থাকে তাদের সিরোসিসটা অ্যাডভান্স হতে থাকে। সিরোসিসের যে জটিলতাগুলো আছে সেগুলো তার মধ্যে দেখা দিতে পারে। যেরকম বলি আমরা যে পেটে পানি আসতে পারে, হাতে পায়ে পানি আসতে পারে। এছাড়া সিরোসিসের গলার মধ্যে কতগুলো ভেসেলস আছে সেগুলো স্ফীত হয়ে যায়, মোটা হয়ে যায়, সেগুলির প্রেশার বেড়ে যায়, সেগুলি পোর্টাল হাইপারটেনশন আমরা বলে থাকি। সেগুলি প্রেশার থেকে সেগুলি বাস্ট হয়ে রক্তক্ষরণ হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন যে সিরোসিস অফ লিভার রোগীর যে শেষ পরিণতি সেটা কিন্তু ব্লিড টু ডেথ, মানে রক্তক্ষরণ হয়ে মৃত্যুই সাধারণত হয়। তবে এটা আমরা প্রিভেন্ট করতে পারি, এটাকে বন্ধও করতে পারি, এটাকে ভালো চিকিৎসা করে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, আমরা যদি প্রাথমিক অবস্থার কথা চিন্তা করি সেক্ষেত্রে ফ্যাটি লিভারের এমন কোনো লক্ষণ রয়েছে কিনা যেটি থেকে একজন মানুষ ধারণা করতে পারে যে তার ফ্যাটি লিভার হতে পারে? আপনি স্যার বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সবাই বুঝতে পারে না, হয়তো কোনো একটা টেস্ট করতে যেয়ে হয়তো তার ধারণা হলো যে তার ফ্যাটি লিভার হয়েছে। অবশ্যই কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টরের কথা আমরা অলরেডি আলাপ করেছি, যেরকম যারা একটু মোটাসোটা, নর্মাল যে ওয়েট আছে তার চেয়ে বেশি, এছাড়া তাদের মধ্যে রক্তে কোলেস্টেরল বেশি আছে, এগুলোকে আমরা ঝুঁকি মনে করতে পারি। অবশ্যই ঝুঁকি। যারা লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল, হাঁটাচলা করে না, দেখবেন খায় দায় পড়াশোনা করে আর স্কুলে যায়, স্কুলে আসে, তেমন খেলাধুলা করে। আসলে আমরা কি বলবো, বাচ্চাদের খেলাধুলার সুযোগও তো আমরা এখন করে দিতে পারি না। আমরা যেরকম আগে পাড়ায় একটা মাঠ থাকতো, সেখানে বিকালবেলা চলে যেতাম খেলাধুলা। এখন বাচ্চারা কি করে, বিকালবেলা হলে কম্পিউটারে গেম খেলে, নয় তাদের যে মোবাইল আছে সেখানে গেম খেলে। কাজে তাদের খেলাধুলার সুযোগটা অনেকটাই কমে গেছে। তা আমি বলে থাকি যে আমাদের বাচ্চারা এখন ফার্মের মোরগ হয়ে গেছে, ফার্মের মুরগি বা ফার্মের মোরগ। তারা ঘরে বসে থাকে, লেখাপড়া বেশি বেশি করে, ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট করে, কিন্তু তারা তাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারে না। এছাড়া আমাদের মধ্যেও একটা প্রবণতা আছে, আমরা মায়েরা বাবারা মনে করি একটু নাদুস নদুস বাচ্চা বোধহয় খুব ভালো দেখতে, ভালো দেখা যায়। আসলে কিন্তু তা না। এই যে ফ্যাটি যে নাদুস নদুস বাচ্চারা, এরাই কিন্তু ভবিষ্যতে ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। আচ্ছা, অর্থাৎ সুস্থ থাকাটাই হচ্ছে মূল বিষয়। অবশ্যই। আচ্ছা স্যার, এই যে আমরা ফ্যাটি লিভারের কথা বলছি, আপনি ফাইব্রোসিস টেস্টের কথা আপনি বলছিলেন এবং হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি সেটার কথা আপনি বলছেন, এর পাশাপাশি আর কি কি ধরনের টেস্ট রয়েছে যেটির মাধ্যমে আমরা জানতে পারবো যে তার ফ্যাটি লিভার হয়েছে? আচ্ছা, প্রথমত আমরা লিভার ফাংশন করে থাকি, আমরা যে জিনিসটা দেখে থাকি লিভারের যে এনজাইম এইচজিপিটি এইচজিওটি এটা বেশি বেড়ে যায় আচ্ছা প্রাথমিক অবস্থায়। তারপরে আমরা যদি একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রামে ফ্যাট লিভার ধরা পড়ে, এবং এই ফ্যাটি লিভার সাধারণত আজকাল আমরা ইনিশিয়ালি যেটা শুরু হয় এই আলট্রাসোনোগ্রাম দিয়েই বুঝতে পারি। এছাড়া আলট্রাসোনোগ্রামে ফ্যাটি লিভার ধরলে আমরা রক্তে কোলেস্টেরল দেখি, তার ব্লাড প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলো পরীক্ষা করি, এবং এই ফাইব্রো স্ক্যান করে আমরা লিভারে ফ্যাট কতটুকু আছে সেটা জানতে পারি, যেটা গ্রেডিং আপনি বললেন। আলট্রাসোনোগ্রামের চেয়ে ফাইব্রো স্ক্যানে আরও ভালো বোঝা যায়। এছাড়া লিভারের ফাইব্রোসিস আমরা স্পেসিফিক্যালি এই ফাইব্রো স্ক্যান দিয়ে বলে থাকি। এই ফাইব্রো স্ক্যানটি আজকাল খুবই পপুলার হয়ে গেছে, এবং সারা পৃথিবীতে প্রথম দিকে ততটা পপুলার ছিল না, কিন্তু সারা পৃথিবীতে এখন এই ফাইব্রো স্ক্যান দিয়ে স্ট্যান্ডার্ড চিকিৎসা, যেটা লিভার ফাইব্রোসিস নির্ণয় করা কিংবা এই ফ্যাটি লিভার কিংবা অন্যান্য লিভারের রোগের চিকিৎসায় এটা বহুল ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া আরও যে পরীক্ষা আছে, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো দিয়েও আপনি প্রাথমিক অবস্থায় নিশ্চয়ই আপনারা এমআরআই বা সিটি স্ক্যান করতে দেন না? প্রাথমিক অবস্থায় আমরা এমআরআই সিটি স্ক্যান করি না, এটা ব্যয়বহুল এবং এটা রেডিয়েশন হ্যাজার্ডস আছে। ফাইব্রো স্ক্যান, আলট্রাসোনোগ্রাম এটা কম ব্যয়বহুল এবং এর রেডিয়েশন হ্যাজার্ডস নেই। তার আমরা এই ফ্যাটি লিভার এবং সেই সাথে লিভারের অন্যান্য আরও কিছু রোগ সম্পর্কে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে ফ্যাটি লিভার যাদের হচ্ছে, এখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটি লিভারকে রিডিউস করার জন্য বা কমানোর জন্য অনেকে বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট গ্রহণ করছে ডাক্তারের পরামর্শ ছাড়াই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? যে হার্বাল প্রোডাক্টসটা তো একসময় আমাদের দেশে হার্বাল ওষুধপত্রই ব্যবহার হতো, কিন্তু এই সায়েন্সের পরিবর্তন, যুগের পরিবর্তনের সাথে সাথে এদের হার্বালের কিছু কিছু প্রোডাক্ট অবশ্য সায়েন্টিফিক অ্যানালাইসিস করে আমাদের এই সায়েন্টিফিক প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। কিন্তু যেসব হার্বাল প্রোডাক্টসের অ্যানালাইসিস নাই, যেগুলোর আপনার আমরা বিশ্লেষণ করতে পারিনি কিংবা করিনি এখনো, সেগুলোকে অবশ্যই আমাদের শরীরের ভিতরে ঢুকানো উচিত না। আমাদের যে ওষুধগুলো আছে, দেখেন আমরা অনেক দিন এই ভিটামিন এ, আর্সোডিঅক্সিকলিক অ্যাসিড, তো এগুলো আমরা ব্যবহার করছি ফ্যাট লিভারে। এগুলি তো অ্যাপ্রুভড, কোনো সময় অ্যাপ্রুভ ছিল, কোনোটা এতটা অ্যাপ্রুভ ছিল না। কিন্তু এই যে রেসমেটেরন, এটা আমি বলেছি যে এটা অ্যাপ্রুভ ড্রাগ। কাজে আপনাকে আপনার শরীরের জন্য অ্যাপ্রুভ যে বিভিন্ন রকম অ্যাপ্রুভড ওষুধ আছে, মানে স্বীকৃত ওষুধ, সেগুলি ব্যবহার করতে। অস্বীকৃত ওষুধ ব্যবহার করে আমরা অনেক জটিলতা দেখতে পাই। কারোর অনেক সময় লিভার ভালো হওয়ার বদলে লিভার আরও খারাপ হয়ে যায়, কিডনি খারাপ হয়, স্কিনে রিয়েকশন হয়, এরকম বিভিন্ন রকম জটিলতা আমরা দেখি। এই ধরনের রোগীর সংখ্যা বাংলাদেশে কেমন স্যার? অবশ্যই আমরা তো বিভিন্ন রকম ফলস বিলিফে বিশ্বাস করি, তো কাজে আমরা মনে করি এটা খেলে ভালো হয়ে যাবে, এটা খেলে ভালো হয়ে যাবে। তখন বিভিন্ন জন যখন যেভাবে পরামর্শ দেয়, এগুলো আমরা ব্যবহার করে জটিলতার মধ্যে পড়ে যাই। আচ্ছা, আপনার কাছ থেকে কোন একটা মেসেজ আমরা শুনতে চাই যে যারা আসলে সোশ্যাল মিডিয়া দেখে বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট ইউজ করছে বা খাচ্ছে, অথবা আমরা যদি ডিটক্সিফাই করে এরকম কোনো প্রোডাক্টের কথা বলে থাকি, এগুলো খাওয়ার জন্য আপনি কতটুকু নিরুৎসাহিত করবেন তাদেরকে? আমি পুরোপুরি নিরুৎসাহিত করব। আমাদেরও যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু সেগুলো অ্যাপ্রুভ করে না। তো এরা কিভাবে অ্যাপ্রুভাল পায়? আমাদের খাবার হিসাবে, খাদ্য হিসাবে এগুলোকে মার্কেটে নিয়ে আসে, ফুড প্রোডাক্ট হিসেবে নিয়ে আসে, এবং আমরা কিন্তু অনেকটা এই অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, এইগুলো প্রচারের মাধ্যমে অনেকটা আমরা ডিরেইলড হয়ে যাই, মানে ভুল পথে চলে যাই। কারণ বিভিন্নভাবে তারা কিন্তু এমনভাবে প্রচার করে যে দেখবেন, দেখায় যে আমরা এরকম খেয়েছিলাম, আমি এরকম রোগে ভুগছিলাম, আমি ভালো হয়ে গেছি। তো এরকমভাবে কতগুলো ইন্টারভিউ দেখায় তারা। তো এই ইন্টারভিউ দেখে সাধারণ মানুষ প্রতারিত হয়ে যায়, এবং তারা মনে করে এতগুলো লোক বলছে যে তারা ভালো হয়ে গেছে, আমিও ভালো হব। কারণ এগুলোর আরেকটা জিনিস থাকে যে এগুলির এরকম অ্যাডভার্টাইজমেন্টে যেরকম চাকচিক্য থাকে, এর প্যাকেজিংও চাকচিক্য থাকে, এবং এর যে অ্যাডভার্টাইজমেন্ট যেখানে, এইগুলোর মধ্যেও চাকচিক্য থাকে। কাজে আমরা এটাতে আকৃষ্ট হয়ে ভুল পথে চলে যাই। আমি অবশ্যই মনে করব যে এমন কোনো ওষুধ আপনার শরীরটা তো, আপনার বডিটা তো অত্যন্ত মূল্যবান। এটা আপনি বিভিন্ন রকম আনঅ্যাপ্রুভড মেডিকেশন বা এই যে ভেষজ কিংবা ট্রেডিশনাল মেডিসিন, এগুলো খেয়ে আপনি নষ্ট করে দিবেন, এটা ডিজিজ করে ফেলবেন, এটা তো হতে পারে না, এটা হওয়া উচিত না। বিশেষ করে আমাদের এই অর্থনৈতিক কারণে এগুলোর দাম কিছুটা সস্তা থাকে, সেজন্য জটিলতা কম। মার্কেটে গেলেই কোনো ডাক্তার দেখাতে হয় না, প্রেসক্রিপশন লাগে না, আমরা খেয়ে ফেলি। তো এগুলোই আসলে আমাদের শিক্ষা আর অর্থনীতি, এই দুটোই মূল কারণ আমাদের সেদিকে চলে যাওয়ার। আচ্ছা, এক্ষেত্রে আমরা তো বলতে পারি যে গ্যাপ অফ নলেজ, এবং আপনি অর্থনৈতিক বিষয়টার কথা আপনি বলছিলেন। স্যার, এই সোশ্যাল মিডিয়ার প্রোডাক্টগুলো ছাড়াও আরও কিছু হার্বাল প্রোডাক্ট রয়েছে। আমরা যদি বলি যে ডিটক্স ওয়াটার, যেটিকে বলা হয়ে থাকে যে এটি ফ্যাটি লিভারকে একেবারেই কমিয়ে ফেলবে, ওষুধ না খেলেও চলবে, এই বিষয়টাকেও আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যদি স্পেসিফিক করে স্যার বলি যে জিরা পানি, অথবা হচ্ছে বিটরুট ওয়াটার, বিভিন্ন মৌরি পানি, বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটারের কথা বলা হয়ে থাকে, যেগুলো বডিকে ডিটক্সিফাই করে এবং ফ্যাটি লিভারকেও কমিয়ে দেয়। আমরা যারা লেখাপড়া করি ফ্যাট লিভার উপরে, তারা কিন্তু এইগুলোর যে বেনিফিটটা আপনি বলেন, এটা কিন্তু বইয়ে কিংবা আমাদের জার্নাল কিংবা এগুলিতে লেখা নেই। কাজে এটার আপনি যেভাবে বলছেন সেভাবে বলা যাবে না। তবে আমার যে এক্সপিরিয়েন্স, যে বিভিন্ন রকম এই পানিগুলো, এই জিনিসগুলো খেলে আমাদের খাবার প্রবণতাটা কমে যায়, ক্ষুধার প্রবণতা কমে যায়।
তাতে আমরা কম খাবার খাই এবং বিশেষ করে যে ফ্যাটি খাবারগুলো আমরা পরিহার করি। এজন্য লাইফস্টাইল মডিফিকেশনের যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ইনডাইরেক্টলি বেনিফিট হয়তো পেতে পারেন। সেটা তো আপনি একটা ডায়েটিশিয়ানের কাছে যে আপনি ডায়েট মডিফিকেশন করে কোন ডায়েটটা আপনার জন্য ভালো সেটা করেই করতে পারেন। এত পয়সা খরচ করে এই জিনিসগুলো কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। এটা কিন্তু স্যার আমি নিজে একজন তো পুষ্টিবিদ prescribe করি হিসেবে না। কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি, মানে এটা একমাত্র ট্রিটমেন্ট নয় কিন্তু সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে পারে। সাপ্লিমেন্টারি হিসাবে দেন, এটা যে ওষুধগুলো হার্মফুল না সেগুলি ব্যবহার করতে পারেন, আচ্ছা কিন্তু যেগুলি হার্মফুল সেগুলি তো ব্যবহার করা উচিত না। স্যার একটু ব্ল্যাক কফি সম্পর্কে আপনার কাছে কফি জানতে চাই। অবশ্যই ভালো জিনিস। আজকাল কফি, ব্ল্যাক কফি বিশেষ করে বিভিন্ন রোগের, বিভিন্ন ক্যান্সারের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ব্ল্যাক কফি আমি অ্যাডভোকেট করব। তবে আমাদের দেশ যেহেতু চায়ের দেশ, আমি ব্ল্যাক কফির চেয়ে চাকে বেশি প্রমোট করতে চেষ্টা করি। না, যেহেতু স্যার বিভিন্ন জার্নালে কিন্তু বলা হচ্ছে, রিসার্চ আউটকামে কিন্তু এসছে যে ব্ল্যাক কফি গুড ফর ফ্যাটি লিভার। হ্যাঁ, ব্ল্যাক কফি গুণাগুণ তো আছেই। ব্ল্যাক কফির অবশ্যই অনেক গুণাগুণ আছে, এটা আমি ডিসএগ্রি করি না। আচ্ছা স্যার, এখন আমরা একটু হেপাটাইটিস নিয়ে জানতে চাই। আমরা তো জি। জানি যে হেপাটাইটিস A B C D E পর্যন্ত রয়েছে, এই প্রত্যেকটার মধ্যে আসলে তফাৎ কি? এগুলো একটা গ্রুপ আছে, যেমন মনে করেন যে হেপাটাইটিস বি, সি অ্যান্ড ডি, এই আচ্ছা। তিনটা প্যারেন্টাল রুটে, তার মানে আমাদের রক্ত উপাদান, সুই, সিরিঞ্জ এগুলি যখন আক্রান্ত থাকে এগুলি দিয়ে আমাদের ট্রান্সমিশন হয়। আচ্ছা। ইভেন অনেক সময় অন্তঃসত্ত্বা মায়েদের যদি পজিটিভ থাকে তাদের বাচ্চাদেরও কিন্তু এটা ট্রান্সমিট করতে পারে ডিউরিং ডেলিভারি অর আফটার দ্য ডেলিভারি ডিউরিং নার্সিং, মানে বাচ্চাকে যখন আদর যত্ন করবে। এটা এরকম না যে মায়ের পেটের থেকেই বাচ্চার মধ্যে চলে যায়, সেরকম না। এটা হলো একটা দিক। বি, সি, ডি, এছাড়া এ এবং ই যে ভাইরাস, এটা হলো একটা খাবার কিংবা পানিবাহিত ভাইরাস। আচ্ছা। এটাকে ওরোফিক্যাল রুট আমরা বলে থাকি ট্রান্সমিশন। ওরোফিক্যাল রুট মানে এটা ফিক্যাল ম্যাটার দিয়ে এক্সক্রিশন হয়, এবং এই ফিক্যাল ম্যাটার এটা যখন পানি কিংবা খাবার কন্টামিনেশন হয়, যে রোগটা ভুগছে, যে ব্যক্তি ভুগছে তার থেকে এটা কন্টামিনেশন হয়, এবং এই খাবার এবং পানীয় যদি আমরা খাই এই দূষিত পানি, তখন আমাদের এই ভাইরাসগুলি হয়ে থাকে। কাজে দুই গ্রুপ, একটা প্যারেন্টাল রুটে ট্রান্সমিশন হয় আর একটা ওরোফিক্যাল রুটে ট্রান্সমিশন হয়, এবং এর কনসিকুয়েন্সও কিন্তু গ্রসলি ডিফারেন্ট। যেরকম বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস কিন্তু এখানে একটা, এটাকে পরজীবী ভাইরাস বলে থাকি আমরা। এটা বি যার মধ্যে আছে তার মধ্যেই বাঁচতে পারে, একা একা ডি ভাইরাস বাঁচতে পারে না। কাজে ডি ভাইরাসটা সেজন্য আমাদের জানা কম এবং আমরা আলোচনা কম করে থাকি। তবে এই যে বি ভাইরাস আর সি ভাইরাস বললাম, এটা আমাদের দীর্ঘমেয়াদী লিভারে রোগ করে থাকে। আচ্ছা। যাদের আক্রান্ত হয় তাদের একটা পার্সেন্টেজ, যেমন সি ভাইরাসে 80-85%, বি ভাইরাসে আপনার গিয়া 5 to 10% রোগী ক্রনিক লিভার ডিজিজে আক্রান্ত। এই যারা ক্রনিক লিভার ডিজিজে, ক্রনিক অসুস্থতায় আক্রান্ত হয় এই বি এবং সি থেকে, তাদেরই কিন্তু যত জটিলতাগুলো হয়। কি জটিলতা? ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস, লিভার ক্যান্সার, লিভার ফেইলুর, এগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু এ আর ই কিন্তু ক্রনিক লিভার ডিজিজ হয় না। আচ্ছা। বিশেষ করে এ বাচ্চাদের বেশি হয়, এবং একবার হলে কিন্তু এ ভাইরাস আর কোনোদিন জীবনে হবে না। এটা পার্মানেন্ট ইমিউনিটি দেয়। সেজন্য দেখবেন অ্যাডাল্টে, যেহেতু বাচ্চা বয়সে হয়ে যায়, অ্যাডাল্টে সাধারণত কিন্তু ভাইরাস কম হয় কিন্তু কম হয়। যাদের এই দীর্ঘদিন ঢুকতে পারেনি তাদের হতে পারে, কিন্তু সাধারণত এটা বাচ্চাদের হয়। এছাড়া ভাইরাস বড়দের বেশি হয়, তবে বাচ্চাদেরও হতে পারে। তো এটাও একটা পানিবাহিত, এবং এটা দীর্ঘমেয়াদী রোগ করে না। কাজে যদি কোনো জটিলতা হয়, জটিলতা খুবই কম হয়। এই ভাইরাসে তো খুবই কম হয়, 1000 জনের জটিলতা হয়। আর ভাইরাসের সাধারণত জটিলতা অ্যাডাল্টে হয় না। যারা প্রেগনেন্ট লেডি আছেন, আমাদের অন্তঃসত্ত্বা মায়েরা আছেন, তাদের জটিলতা খুব বেশি হয়ে থাকে, 20-30% মতো জটিলতা হয়ে থাকে। কাজে এই রোগীগুলি ছাড়া বাকিরা যারা আক্রান্ত হয়, যখন আক্রান্ত হয় তখন কষ্ট ভোগ করে, তখন ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটা কোনো রেসিডুয়াল ড্যামেজ থাকে না। তার মানে আমরা যদি সরলভাবে বলতে চাই তাহলে বলবো যে এই ভাইরাস সিরোসিস উৎপাদন করে না, সিরোসিস হয় না। কাজে আমরা অনেক সময় বলে থাকি না, আতঙ্কিত হয়ে এই ভাইরাস হয়ে গেছে, ভবিষ্যতে সিরোসিস হবে, তা কিন্তু না। এই থেকে সিরোসিস হয় না।
আচ্ছা, এই যে স্যার আপনি বলছিলেন যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস থেকে স্যার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে যে পদ্ধতিগুলোর কথা আপনি বলছিলেন যে এগুলোর মাধ্যমে ছড়াতে পারে, এক্ষেত্রে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই ভাইরাস আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা স্যার বিরতি নিচ্ছি। জি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, আপনার কাছে যেমনটি বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সাধারণত ছড়ায়, আপনি বলছিলেন যে রক্তের মাধ্যমে, অনিরাপদ ইনজেকশন দেওয়ার মাধ্যমে, ট্যাটু বা পিয়ার্সিং এর মাধ্যমে কিন্তু আমরা জানি যে ছড়িয়ে থাকে, যৌন সংস্পর্শ এবং মা থেকে আমি শিশুর আরেকটা মধ্যে জিনিস কিন্তু যোগ করতে চাই যে আপনারা জানেন এখন ডায়ালিসিস প্রায় করতে হয় রোগীদের কিডনি রোগের জন্য। জি, জি। এই ডায়ালিসিস কিন্তু একটা মানে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি অ্যান্ড সি। আচ্ছা, এক্ষেত্রে স্যার বিশেষ সতর্কতা আমাদের কি অবলম্বন করা আচ্ছা, উচিত? সতর্কতা হলো আপনি নিজেই তো বললেন যে এটা এভাবে এটা ছড়ায়, কাজে যেখানে যেভাবে ছড়ায় সেটা যাতে না ছড়ায় সেখানে ইন্টারসেপ্ট করতে হবে। যেরকম সুই সিরিঞ্জের ব্যবহার, আমাদের যে আগের মানসিকতা আচ্ছা। ছিল সিরিঞ্জকে ওয়াশ করে সিরিঞ্জকে বয়েল করে ব্যবহার করে, এগুলো তো অনেকটা উঠে গেছে। আমরা এখন ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যে রক্ত উপাদান যেগুলো ব্যবহার করি, রক্ত কিংবা রক্ত উপাদান, সেগুলো হেপাটাইটিস বি সি টেস্ট করে, এইচআইভিও আজকাল টেস্ট করা হয় এবং এটা রুটিন হিসাবেই করা হয়, এগুলো করতে পারি। এছাড়া আমরা যখন এই যে লিভার ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালাইসিস, এগুলোতে যারা বি আক্রান্ত তাদের আলাদা মেশিন, যারা সি আক্রান্ত তাদের আলাদা মেশিন, যারা আক্রান্ত না তাদের নর্মাল মেশিন, এভাবে আমরা এই রোগগুলিকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা স্যার, আপনি ডায়ালাইসিসের কথা বলছিলেন যে ডায়ালাইসিসের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ছড়াতে পারে। এক্ষেত্রে রোগীদের পক্ষ থেকে আসলে বিশেষ সতর্কতা কি অবলম্বন করা উচিত এবং চিকিৎসক যারা রয়েছেন এবং যে হসপিটালে তারা এই সার্ভিসটা নিচ্ছেন সেখানকার ম্যানেজমেন্ট আসলে কেমন হওয়া উচিত? প্রথম যেটা আমরা তো জানি বি ভাইরাসের ভ্যাকসিনেশন আছে। যে আপনি যদি অ্যাডিকুয়েট ভ্যাকসিনেশন, পূর্ণমাত্রায় ভ্যাকসিনেশনটা নিয়ে থাকেন, তাহলে অ্যান্টিবডি যদি হয়ে থাকে তাহলে আপনার বি ভাইরাস হবে না। কাজে যাদের ডায়ালাইসিস হবে, এটা তো প্রথম থেকে একটা প্ল্যানিং থাকে যে এই রোগীটা আলটিমেটলি ডায়ালিসিস থাকবে, তাদেরকে অবশ্যই বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে তাদেরকে বি ভাইরাস থেকে প্রোটেক্ট করতে হবে। এছাড়া সি ভাইরাস কিন্তু আসলে খুবই কঠিন এই ডায়ালাইসিস থেকে নিজেকে প্রিভেন্ট করা, কারণ সি ভাইরাসটা যখন তার মধ্যে ঢুকে, যখন লক্ষণ দেখা দেয়, তার আগে কিংবা বেশিরভাগ রোগীরই কোনো লক্ষণ থাকে না, কাজে এটা ডায়ালিসিসের মাধ্যমে ছড়ানোর খুবই সম্ভাবনা। এবং আমরা অবশ্যই আমাদের যে ডায়ালিসিস সেন্টারগুলো আছে সেগুলো সি ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য একটা আলাদা মেশিন থাকে এবং যাদের আক্রান্ত না তাদের জন্য আলাদা, এভাবে আমরা প্রোটেকশন করতে পারি। এছাড়া যারা ধরা পড়বে সি ভাইরাস, আমরা জানি যে সি ভাইরাসের খুবই ভালো চিকিৎসা আছে এবং বিশেষ করে অ্যাকিউট সি ভাইরাস যেগুলো আছে সেগুলোকে আমরা চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় করতে পারি কিংবা আরোগ্য করতে পারি। স্যার, এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে ডায়ালাইসিস নেওয়ার পূর্বে রোগীর ইতিহাস নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা বললাম আমি, যে রোগগুলি থেকে প্রোটেকশন দেওয়া যায় এগুলি থেকে অবশ্যই প্রোটেকশন নিতে হবে। বিশেষ করে বি ভাইরাসের ভ্যাকসিন থেকে রুটিনলি ডায়ালাইসিস করার আগে করতে হবে। আচ্ছা স্যার, হেপাটাইটিস বি এবং সি ভাইরাস তো অনেক সময় দেখা যায়, আমরা যতটুকু জানি যে কোনো ধরনের উপসর্গ ছাড়াই কিন্তু রোগীর শরীরে থাকতে পারে। কারা হেপাটাইটিস স্ক্রিনিং বা টেস্টিংয়ের কথা ভাবতে পারে? আমরা জানি যে বেশিরভাগ রোগী, বেশিরভাগ বলবো না, শতকরা 90 জন রোগী আসলে জানে না যে তাদের শরীরের মধ্যে বি ভাইরাস কিংবা সি ভাইরাস আছে। তো লক্ষণ খুব কম রোগীরই হয়, বিশেষ করে বির কম হয় এবং সির তো আরও কম হয়। হ্যাঁ, তো কাজে এগুলি লক্ষণ ছাড়াই আমাদের শরীরের মধ্যে থাকে। দেখবেন অনেকে আমাদের কাছে আসে, কই আমার তো কোনোদিন জন্ডিস হয়নি, আমার তো কোনোদিন কোনো অসুখ বিসুখ হয়নি, আমার কেন বি ভাইরাস হলো? হ্যাঁ, তো এটা জানতে চায়। এগুলো অনেক সময় আমাদের এই দেশে বিশেষ করে যখন স্ক্রিনিং প্রোগ্রাম ভালো ছিল না, ভার্টিক্যাল ট্রান্সমিশন আমরা বলে থাকি, মা যদি আক্রান্ত থাকে নিজের অজান্তে, জানে না মা, তাদের যদি বাচ্চা ভূমিষ্ঠ করে এবং তাদেরকে যদি ভ্যাকসিনেশন, বি ভাইরাসের ভ্যাকসিনেশন জন্মের পরপর না দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ক্রনিক লিভার ডিজিজে বি ভাইরাসে আক্রান্ত হয়। এই বি ভাইরাসটা বাচ্চাদের মধ্যে কিন্তু ক্রনিক লিভার ডিজিজ শতকরা 90% হয়ে যায়। কি ডেঞ্জারাস দেখেন। আর অ্যাডাল্টে বি ভাইরাস যদি ঢুকে তাহলে কিন্তু 90% ক্লিয়ার হয়ে যায়, অনলি 5 to 10% ক্রনিক লিভার ডিজিজ হয়।
কাজে এইভাবে কিন্তু আমাদের এই সোসাইটিতে ভার্টিক্যাল ট্রান্সমিশন বেশিরভাগ হয়ে থাকে। যদি আগে বলা হতো বেশিরভাগ হয়ে থাকে, এখন হয়তো এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা এটাকে কমিয়ে আনতে পেরেছি। তো কাজে এই জিনিসটা আপনাদের কাছে বলে থাকে যে, তো আমাদের যেটা প্রোটেকশনের কথা বললেন, মাকে স্ক্রিনিং করতে হবে, প্রত্যেকটা অন্তঃসত্ত্বা মাকে স্ক্রিনিং করতে হবে। বি ভাইরাসের আছে কিনা, সি ভাইরাস আছে কিনা আপনাকে জানতে হবে, এবং বাচ্চাকে প্রোটেকশন দিতে হবে। বাচ্চা হয়ে যাবার পর মাকেও চিকিৎসা করতে হবে। ডিউরিং ডেলিভারিও কোনো কোনো ক্ষেত্রে আমরা মাকে চিকিৎসা করে থাকি। স্যার, আমরা যদি ট্রিটমেন্টের কথা চিন্তা করি, বর্তমানে আসলে এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস জনিত যে রোগগুলো হচ্ছে লিভারের, সেগুলোর আসলে অগ্রগতি কতটুকু হয়েছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আধুনিক? বি ভাইরাসের অগ্রগতি হয়েছে। আগে যে ওষুধগুলি আমরা ব্যবহার করতাম, যেগুলো রেজিস্ট্যান্ট হয়ে যেত, সেগুলো পরে নতুন নতুন ওষুধ এসছে, এবং সেই নতুন নতুন ওষুধগুলোর রেজিস্ট্যান্স কিন্তু খুবই কম, হয় না বললেই চলে। তো এই নতুন ওষুধগুলি আমরা ব্যবহার করতে পারি, দিনের পর দিন ব্যবহার করতে পারি। বিশেষ করে যে খাওয়ার যে ওষুধগুলো আছে, এই খাওয়ার ওষুধগুলো বি ভাইরাসে কন্টিনিউয়াস ব্যবহার করতে হয়। কাজে যে ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়, তার চেয়ে যে ওষুধগুলো রেজিস্ট্যান্স খুবই কম হয় কিংবা হয়ই না, সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদীভাবে কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি। বি ভাইরাসের একটা অসুবিধা হলো, বি ভাইরাস সব ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি ওষুধ দিয়ে কিউর করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমরা ওষুধের কন্টিনিউয়াস ব্যবহারের মাধ্যমে আমরা এই বি ভাইরাসকে দমন করে রাখতে পারি এবং রোগীকে সুস্থ রাখতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে উইথড্র করা যায়, ওষুধ বন্ধ করা যায়। আর সি ভাইরাস আরও ভালো হলো, সি ভাইরাসের যে ওষুধটা আছে, যেটা আগে ছিল না, এটা বেশ কিছুদিন থেকে, আমি বলি এই যুগের একটা যুগান্তকারী আবিষ্কার হলো সি ভাইরাসের আমরা যে এই ওরাল ওষুধগুলো ব্যবহার করে থাকি। এই সি ভাইরাসের ওষুধ আমরা যদি লিভার সিরোসিস হওয়ার আগে প্রয়োগ করতে পারি, তবে এটা সম্পূর্ণ আরোগ্য করে ফেলা যায়, এবং বলা হয়ে থাকে ইট ইজ এ কিউরেবল ডিজিজ বিফোর ডেভেলপমেন্ট অফ লিভার সিরোসিস। কাজে আমরা আশা করি এরকম হাম এবং অন্যান্য রোগ, চিকেন পক্স, স্মল পক্স আমরা যেরকম নির্মূল করেছি ভ্যাকসিনেশনের মাধ্যমে, কাজে এই চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের এই পৃথিবীকে উই ক্যান মেক ফ্রি অফ দ্য হেপাটাইটিস সি ইন ফিউচার। আচ্ছা, যেহেতু স্যার আপনি বলছেন যে একেবারে নির্মূল করা সম্ভব হেপাটাইটিস সি বিশেষ করে, এক্ষেত্রে ভ্যাকসিনেশন সম্পর্কে জানতে চাই যে ভ্যাকসিনেশনটা যদি কেউ কমপ্লিট করে, সেক্ষেত্রে সি ভাইরাস বলেন বা বি ভাইরাস, এগুলোকে আসলে নির্মূল করাও সম্ভব? আসলে আমরা সি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু আমরা এখনো আবিষ্কার করতে পারিনি। এটা জেনোমিক চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আপনি এটার দীর্ঘমেয়াদী ভ্যাকসিন আবিষ্কার করা এখনো সম্ভব হচ্ছে না। তবে বি ভাইরাসের অবশ্যই খুবই কার্যকরী, খুবই ভালো ভ্যাকসিন আমাদের হাতে আছে। আমরা এই বি ভাইরাস নিয়ে সারা জীবনের জন্য আমাদেরকে প্রোটেক্ট করতে পারি। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি দেখতে পারি। অ্যান্টিবডি আধিক্য যদি কমে যায়, তাহলে একটা বুস্টার ডোজ দিয়ে অ্যান্টিবডিকে বাড়িয়ে নিতে পারি। এবার কারো কারোর মধ্যে যদি প্রথম ডোজে কিংবা প্রথম যে কোর্স আছে, সেখানে যদি ভ্যাকসিনেশন কার্যকরী না হয়ে থাকে, তাহলে আবার দ্বিতীয়বার দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে ডাবল ডোজ দিয়ে আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি। আচ্ছা স্যার, আমরা তো জানি যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু টিনেজার যারা রয়েছে তখন থেকে কিন্তু ভ্যাকসিনেশনের একটা প্রক্রিয়া রয়েছে, কিন্তু আমরা যদি অ্যাডাল্ট পারসন যারা রয়েছেন, আমরা যদি আমাদের আগের জেনারেশনের কথা বলি, তারা কিন্তু এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করেননি। তো তারা যদি মনে করেন যে আমি এই হেপাটাইটিসটাকে প্রিভেন্ট করতে চাই, তারা কি চাইলে হেপাটাইটিসের ভ্যাকসিন নিতে পারেন এখন? জি, আমি তাহলে একটু পেছন থেকে আসি। আমাদের দেশে কিন্তু ইপিআই প্রোগ্রামটা খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম। আমাদের দেশে ইপিআই প্রোগ্রামের মধ্যে হেপাটাইটিস বিকে ইনক্লুড করা হয়েছে, এবং যেটা একটা যুগান্তকারী ডিসিশন আমি বলবো। আমরা কিন্তু এই হেপাটাইটিস বি ভ্যাকসিনকে ইপিআই ইনক্লুড করেছি ভারতেরও আগে, কাজে এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো সেজন্য আমরা ভবিষ্যতে আমাদের যে প্রজন্মকে দেখব, তারা কিন্তু অলমোস্ট উন্নত দেশের মতো হেপাটাইটিস বি, প্রথম দিকে আমরা যে 10%-এর মতো ক্যারিয়ার রেট দেখতাম, এখন 5 to 6%, এবং বর্তমানে আমি মনে করি যে আরও কমে গেছে, এবং আগামী কিছুদিন পরে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদের উন্নত দেশের মতো কমে আসবে এই বি ভাইরাস। আর অ্যাডাল্ট যেটা আপনি বললেন, অ্যাডাল্ট অবশ্যই ভ্যাকসিন নিতে পারে, যে কোনো বয়সে যে কোনো মানুষ এই বি ভাইরাসের ভ্যাকসিন নিতে পারে। তবে HBsAg অ্যাডাল্ট যারা নেবে,
তাদের হেপাটাইটিস বিটা টেস্ট করে আচ্ছা। নেগেটিভ হলে নেওয়া উচিত, কারণ তা না হলে ভ্যাকসিনের একটা ভুল ধারণা হবে, আচ্ছা। যে মনে করবে আমি ভ্যাকসিন নিলাম আমার বি ভাইরাস হলো কেন, আসলে হয়তো তার আগে থেকে ছিল। সেজন্য আমি মনে করি অ্যাডাল্টদের টেস্ট করে নেওয়া উচিত, তবে বাচ্চাদের ইপিআই প্রোগ্রামে যাদেরকে ইনক্লুড আচ্ছা। করা হয় তাদের কোনো বি ভাইরাস টেস্ট করার প্রয়োজন নেই। টেস্টের কোনো দরকার নেই। স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই হেপাটাইটিস নিয়ে। আরও একটা বিরতির সময় গেছে, তাই বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, বিরতির আগে স্যার আপনি বলছিলেন যে যারা প্রাপ্তবয়স্ক তারা হেপাটাইটিস ভ্যাকসিনটা নেওয়ার পূর্বে যেন অবশ্যই টেস্ট করে নেয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তারা টেস্ট করেছেন, সেটা নেগেটিভ আসলো, তারপরও কিন্তু তারা হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন। তাদের ক্ষেত্রে আপনার স্যার কোনো বিশেষ মেসেজ রয়েছে কিনা? আচ্ছা, এটা হতে পারে যে টেস্টের রিপোর্টটা ঠিক ছিল না, আচ্ছা। এটা অনেক সময় ফলস নেগেটিভ হয়তো হতে পারে, তবে সেটার সংখ্যা খুবই কম। তো এটা একটা পসিবিলিটি হতে পারে। এছাড়া সে যে ভ্যাকসিন যখন নিয়েছে সেই ভ্যাকসিনটা কার্যকরী ছিল না, যেরকম তাকে যে কোল্ড চেইন মেনটেন করতে হবে ভ্যাকসিনের, সেটা হয়তো ভ্যাকসিনটা কোল্ড চেইন মেনটেন করা হয়নি। আচ্ছা। সে খুব স্ট্যান্ডার্ড জায়গা থেকে হয়তো নেয়নি, এমনি একটা সাধারণ একটা ওষুধের দোকান থেকে নিয়েছে, যারা কোনো ফ্রিজ ছাড়াই ওষুধটাকে প্রিজার্ভ আচ্ছা। করেছে, দিয়ে দিয়েছে। তো এটা কার্যকর না হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, কারোর ইমিউন সিস্টেম ইফেক্টিভ থাকে না, তাদেরকে ভ্যাকসিন দিলেও ভ্যাকসিন কাজ করে না, এটা রিয়ারলি কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। কাজে সেজন্য রুগী এসে বলতে পারে যে আমি তো ভ্যাকসিন নিলাম, আমার কাজ করলো না কেন। আচ্ছা, এক্ষেত্রে স্যার আমরা জানবো যে কারোর ক্ষেত্রে যদি হেপাটাইটিস হয়ে যায়, ঔষধের পাশাপাশি তার ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত যেন সিরোসিস বা লিভার ক্যান্সার পর্যন্ত না যায়? আচ্ছা, হেপাটাইটিস বি যেটা বললাম, যে অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে তার লিভার ফাংশন নর্মাল হয়ে গেছে, তার ওষুধ, তার ডিএনএ যেটা আমরা বলি যে অ্যাক্টিভ হেপাটাইটিস এইচবিভি ডিএনএ বা হেপাটাইটিস বি ডিএনএ, এটা নেগেটিভ হয়ে গেছে, আমরা ওষুধ বন্ধ করে দিই। কিন্তু এটার একটা ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া আছে, যেটা অবশ্য মনে করেন ইউরোপিয়ান সোসাইটি, এশিয়ান সোসাইটি, এর মধ্যেও কিছু পার্থক্য আছে, যেটা আমাদের অর্থনৈতিক কারণে এই পার্থক্যটা আছে। সেই নিয়মগুলি মেনে, সেই ক্রাইটেরিয়াগুলি মেনে আমাদের বি ভাইরাস আসলে চিকিৎসা বন্ধ করতে হবে। সেজন্য আমরা অনেক সময় ভুলভাবে এই ওষুধটা অনেক সময় ভুলভাবে শুরুও করে থাকি, অনেক সময় ভুলভাবে বন্ধও করে দিই। কাজে এটা করে হবে না, এটা একজন হেপাটোলজিস্ট কিংবা যার এই ওষুধ ব্যবহারের অভিজ্ঞতা আছে তার সঙ্গে পরামর্শ করেই ওষুধটা শুরু করতে হবে, এবং তার পরামর্শেই ওষুধটা বন্ধ করতে হবে। এটা আমি আগেও বলছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধটা কন্টিনিউ করতে হয়। আর সিভাইরাসের ব্যাপারে তো খুব স্পেসিফিক চিকিৎসা, এটা 12 সপ্তাহের একটা চিকিৎসা আছে। আচ্ছা। তো এই 12 সপ্তাহের যে ওষুধগুলো আছে এটা খুবই কার্যকরী, 95% বেশি ক্ষেত্রে এই ওষুধগুলি কার্যকরী। কাজে এই ওষুধগুলি একজন বিশেষজ্ঞ ডাক্তার কিংবা যিনি এই রোগটা নিয়ে ডিল করেন তার সঙ্গে পরামর্শ করে 12 সপ্তাহ এই ওষুধটা খেয়ে কিউর হয়েছে কিনা সেটা দেখে তারপর বন্ধ করতে হবে। আচ্ছা, অর্থাৎ হেপাটাইটিসের ঝুঁকি যদি আমরা বলি অথবা ওভারঅল সুস্থ থাকার জন্য পরবর্তী সময়টাতে ডাক্তারের ফলো আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, এখন একটু আপনার কাছে জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফ্যাটি লিভার এবং ওভারঅল যে ভাইরাল হেপাটাইটিস, যত ধরনের হেপাটাইটিস রয়েছে, সেগুলোর প্রবণতাটাকে কমানোর জন্য আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত? বি ভাইরাসের, সি ভাইরাসের যেটা আমি বললাম যে আমরা বেশিরভাগ জানি না যে এই বি ভাইরাস, সি ভাইরাসে আক্রান্ত। এটাই কিন্তু এখন যে এই যে আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করি, তার স্লোগানই থাকে কিন্তু আমরা যেন আমাদেরকে পরীক্ষা করি, আমরা জেনে নেই আমরা হেপাটাইটিস বি কিংবা সিতে আক্রান্ত কি আক্রান্ত। কাজে আমাদেরকে পরীক্ষা করতে হবে। আচ্ছা। এই পরীক্ষার ফ্যাসিলিটিসগুলো অবশ্যই বাড়াতে হবে, এবং অনেকটা সাশ্রয়ী মূল্যে, মানে কম পয়সায় যাতে করা যায়, এবং সরকারের পক্ষ থেকেও করার যাতে ফ্যাসিলিটি থাকে, গরিব মানুষ যাতে করতে পারে, এটা করে জেনে নিতে পারি আমরা। এবং জেনে নিলে বি ভাইরাসের যেভাবে চিকিৎসা সেভাবে করব, যার দরকার তাকে করব, সি ভাইরাসের যেভাবে করা দরকার সেভাবে করব, যাকে দরকার তাকে করব। কাজে এটা হলো আমাদের চিকিৎসার ব্যাপার। এছাড়া ভ্যাকসিনেশনটা যেটা
বাচ্চাদের ব্যাপারে বি ভাইরাসের ভ্যাকসিনেশন তো আমি বলেছি, এটা ইপিআই প্রোগ্রামের মধ্যে আছে। কাজে সরকার থেকে আপনি ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেবেন। আমাদের যে ভ্যাকসিনের কভারেজ খুবই ভালো, 95%-এর উপরে আমাদের ভ্যাকসিন কভারেজ। কাজে এটা তো একদিক হলো। এরপরে যারা অ্যাডাল্ট আছে, যারা ভ্যাকসিন নেননি এখনো, কিংবা ইপিআই প্রোগ্রামের মধ্যে যাদের বয়স আনুমানিক 20-22, তাদের সবাই কিন্তু ভ্যাকসিনেশনের মধ্যে হয়ে গেছে। আর যাদের এর চেয়ে বেশি বয়স, মনে করেন 30 বছর, যারা নেয়নি বা তার বেশি, তারা পায়নি ভ্যাকসিনেশনটা, তাদের যে ভালনারেবল পপুলেশন আছে তাদেরকে প্রথম ভ্যাকসিন দিতে হবে। এরপরে যে কেউ নিতে পারে, যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি এই ভ্যাকসিন সেটা নিতে পারে। ব্যক্তিগতভাবে সচেতনতার দিক থেকে আসলে নেওয়া উচিত। আমরা হেপাটাইটিসটাকে যদি আমরা বলি প্রিভেনশনের ক্ষেত্রে, স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় যে ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস সম্পর্কে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পেরেছি। আশা করি এই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আপনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন, যে লাইফস্টাইল মডিফিকেশন, সেই সাথে ভ্যাকসিনেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, বিশেষ করে এখন টিভিকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক যারা এতক্ষণ কষ্ট করে শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ। শুভ দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।